ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে ভার্বের মাধ্যমে কিছু করা বোঝায়। এটা আজ আমাদের তৃতীয় পর্ব, অর্থাৎ থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের আমাদের প্রথম পর্বে ছিল স্টেট অফ বিং, অর্থাৎ কিছু হওয়া অর্থে আমরা বিনের ব্যবহার করেছিলাম। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় পর্বে আমরা স্টেট অফ পজিশন, অর্থাৎ কিছু অধিকারে থাকা অর্থে আমরা হ্যাডের ব্যবহার করেছিলাম। আজ আমরা অ্যাকশন ভার্ব, অর্থাৎ কিছু করা অর্থে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। এক্ষেত্রে যে ফর্মটা আমরা ব্যবহার করব, যে রূপটা ক্রিয়ার ব্যবহার করব, সেটা হচ্ছে যদি করতাম, এমন একটা অতীত অনুশোচনা। যদি আমি কাজটা করতাম তবে তোমার সাহায্য পেতাম, এরকম, যেটা অবাস্তব অতীত কল্পনা। আর আমাদের এটা পার্ট ফোর বলছি এই জন্যই যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স ছিল পার্ট ওয়ান, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ছিল পার্ট টু, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ছিল পার্ট থ্রি এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স চলছে, তাই পার্ট ফোর। আর একটা জিনিস মনে রাখবে, এটা সম্পূর্ণ কল্পনা এবং অবাস্তব। চলো মূল আলোচনায় এসে আমরা অ্যাকশন ভার্ব নিয়ে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত জানি। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ আমাদের পার্ট ফোর। অ্যাকশন ভার্ব কিছু করতাম নির্দেশ করে, অর্থাৎ অতীতে যদি আমরা কিছু করতাম এমন অর্থ নির্দেশ করে, এবং এক্ষেত্রে কিন্তু আমরা অনুশোচনা প্রকাশ করি। যদি আমি ভালো করে পড়াশোনা করতাম তবে আমি পাশ করতাম, অর্থাৎ একটা অনুশোচনা, অতীতে আমি এটা করিও নি এবং পাশও করিনি। তো যাই হোক, এবার আমরা এর যে ডেফিনেশন সেটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। যে শর্তে অতীত কল্পনায়, এটাকে মনে রাখবে, অতীতে এবং কল্পনায়, যে শর্তে অতীত কল্পনায় নির্ভর করে অন্য একটি কাল্পনিক সিদ্ধান্ত বা ফলাফল গ্রহণ করা হয়, তখন সেই বাক্যকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে। গত বছর আমি যদি ভালো করে পড়তাম তবে আমি পাশ করে যেতাম। তো এই ব্যাপারটা দেখো, গত বছর, অর্থাৎ তোমার কল্পনায় যে অনুশোচনা প্রকাশ করছো সেটা সম্পূর্ণই পাস্টে। তো এই রকম শর্ত যেখানে পাবে সেটাই তোমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইতিমধ্যেই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা স্টেট অফ বিং, স্টেট অফ পজিশন নিয়ে আলোচনা করেছি। মূল ফর্মটা একই, কোথাও বিনের ব্যবহার হয়েছে, কোথাও হ্যাডের ব্যবহার হয়েছে। আজ হবে যে কোনো ভার্বের থার্ড ফর্মের ব্যবহার। এর যে কনস্ট্রাকশন সেটা নিয়ে একটু আলোচনা করছি। প্রথমে তোমরা ইফ বসাবে। যদি, এই ইফটা কিন্তু তোমরা বাক্যের সেকেন্ড পার্টেও বসাতে পারো, অর্থাৎ ইফ ক্লজ দিয়ে যে বাক্যাংশটা রয়েছে সেটা বাক্যের পরেও বসাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি শুরুতে বসিয়ে তোমাদেরকে দেখিয়েছি। ইফ, তারপর সাবজেক্ট, তারপর হ্যাড অবশ্যই বসাবে, এটা যেহেতু এটা পাস্ট টেন্সকে নির্দেশ করছে, অতীতকে নির্দেশ করছে, তাই হ্যাড। থার্ড কন্ডিশনালে কিন্তু তোমাদের হ্যাডের ব্যবহার অবশ্যই করতে হবে। তারপর ভার্বের থার্ড ফর্ম, যে অ্যাকশন ভার্বটা তুমি ব্যবহার করবে তার থার্ড ফর্ম, তারপর যদি অন্যান্য কিছু থাকে সেটা বসাবে, তারপর কমা। ইফ মানে যদি এবং কমা মানে তবে, তারপর সাবজেক্ট, তোমার প্রিন্সিপাল ক্লজের যে সাবজেক্ট সেটা বসাবে, এবং তারপর অর্থ অনুসারে করতাম উড, হয়তো করতাম মাইট, করতে পারতাম কুড, এই অর্থে তোমরা ব্যবহার করবে। তারপর একটা হ্যাভ বসাবে, হ্যাভটা অবশ্যই বসাবে। মনে রাখবে এখানে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্মের যদি ব্যবহার হয় তবে কিন্তু তোমাদের এখানে এই মডেলের সাথে হ্যাভের ব্যবহার অবশ্যই করতে হবে, এবং তারপর হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম। তা তোমরা এই কনস্ট্রাকশনটাকে খুব ভালো করে মনে রাখবে। এর আগেও কিন্তু এই কনস্ট্রাকশনই দেখিয়েছি তোমাদেরকে। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো, ইফ আই হ্যাড আস্কড, যদি আমি জিজ্ঞাসা করতাম, আই উড হ্যাভ গট দ্য আনসার, আমি উত্তরটা পেয়ে যেতাম। অর্থাৎ আমি জিজ্ঞাসাও করিনি, উত্তরও পাইনি। খেয়াল করে দেখো, এখানে ইফ বসলো, সাবজেক্ট বসলো, হ্যাড বসলো এবং ভার্বের থার্ড ফর্ম বসলো। এখানে কমা মানে তবে, যদি আমি জিজ্ঞাসা করতাম, তারপর তবে আই উড হ্যাভ গট, আমি পেয়ে যেতাম, মডাল বসলো, হ্যাভ বসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো এবং তারপর আনসার, পরবর্তী পার্ট বসলো। যদি আমি জিজ্ঞাসা করতাম তবে আমি উত্তরটা পেয়ে যেতাম। এটাই হলো তোমাদের মূল থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের কনস্ট্রাকশন। এখানে তোমাদের কনস্ট্রাকশনের ফর্মুলা, এখানে তার এক্সাম্পল। এবার আমরা বিভিন্ন রকম বাংলা এবং ইংরেজির মাধ্যমে তোমাদেরকে উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। বাবা যদি টাকা দিতেন তবে আমি গাড়িটি কিনতাম। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে যদিও আমি কোথাও অতীত কথাটার উল্লেখ করিনি, কিন্তু এটা অতীতকেই নির্দেশ করছে, কারণ এখানে আমরা যে কনস্ট্রাকশনটা ফলো করছি সেটা পাস্টের কনস্ট্রাকশন। তো এখানটায় তোমরা লিখতে পারতে গত বছর, গতকাল, গত সপ্তাহে, তখন, সেদিন ইত্যাদি। ইফ ফাদার হ্যাড পেইড মানি, বাবা যদি টাকা দিতেন, অর্থ দিতেন, কমা মানে তবে, আই উড হ্যাভ বট বা পারচেজড,
এখানে দেখো হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম বট বা পারচেজড দ্য কার। বাবা যদি টাকা দিতেন তবে আমি গাড়িটি কিনতাম। যদি বলতাম সেদিন, দ্যাট ডে, ইফ দ্যাট ডে ফাদার হ্যাড পেইড মানি আই উড হ্যাভ বট বা পারচেজড দ্য কার। নেক্সট এক্সাম্পলটা দেখছি। 2 নম্বর এক্সাম্পলটা দেখো। এখানে সেদিন, দ্যাট ডে, অর্থাৎ অতীতের একটা উল্লেখ করে দিয়েছি এখানে। সেদিন সে যদি আমাকে চিনতে পারত তবে সে আমাকে ডাকতো। বাংলায় যে তবেটা পাচ্ছ, ইংরেজিতে তবের জন্য কমা দিতে হবে। ইফ দ্যাট ডে হি হ্যাড রিকগনাইজড মি, এখানে দেখো সাবজেক্ট, তারপর হ্যাডের ব্যবহার এবং ভার্বের থার্ড ফর্ম, তারপর এখানে রিকগনাইজডের পর মি, অবজেক্ট বসলো। অর্থাৎ সেদিন যদি সে আমাকে চিনতে পারতো, হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম বসলো, তবে, কমা মানে তবে, সে আমাকে ডাকতো। হি উড হ্যাভ কল্ড মি, উড হ্যাভ, এখানে মডাল বসবে, উড মাইট ইত্যাদি বসতে পারে। হি উড হ্যাভ কল্ড মি, সেদিন যদি সে আমাকে চিনতে পারতো তবে সে আমাকে ডাকতো। ইফ দ্যাট ডে হি হ্যাড রিকগনাইজড মি হি উড হ্যাভ কল্ড মি। 3 নম্বর এক্সাম্পলটা দেখো। কাল যদি বৃষ্টি না হতো তবে তিনি এখানে থাকতেন না। দেখো ডবল নেগেটিভ, অর্থাৎ ইফ ক্লজের সাথে যে বাক্যটা রয়েছে সেটাও নেগেটিভ এবং প্রিন্সিপাল পার্টে যে বাক্যটা রয়েছে, বাক্যাংশটা রয়েছে, সেটাও নেগেটিভ। কাল যদি, কাল মানে গতকাল, যদি বৃষ্টি না হতো তবে তিনি এখানে থাকতেন না। বৃষ্টি হয়েছিল বলেই তিনি এখানে রয়ে গেছেন। আচ্ছা, ইফ ইট হ্যাড নট রেইনড, তোমরা হ্যাড নটের পরিবর্তে ডিড নট হ্যাভের ব্যবহারও করতে পারো। ডিড নট হ্যাভ রেইন, ডিড নট হ্যাভ, সরি, এখানে ডিড নটের ব্যবহার করা যাবে না, কারণ এখানে হ্যাডটাই অক্সিলারি ভার্ব ব্যবহার হয়েছে। তো আরেকবার বলে দিই, এখানে ডিড নটের ব্যবহার করা যাবে না। ইফ ইট হ্যাড নট রেইনড, যদি বৃষ্টি না হতো, ইয়েস্টারডে, গতকাল। ইফ ইট হ্যাড নট রেইনড ইয়েস্টারডে, যদি গতকাল বৃষ্টি না হতো তিনি এখানে থাকতেন না। হি উড নট হ্যাভ স্টেইড হিয়ার, হি উড নট হ্যাভ স্টেইড হিয়ার। এখানটায় দেখো হাইলাইটেড পার্ট যেগুলো, সেগুলোই তোমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের মেইন পয়েন্ট। এখানে হ্যাডের ব্যবহার হলো, হ্যাডের ব্যবহার অক্সিলারি হিসেবে অবশ্যই করতে হবে, ভার্বের থার্ড ফর্ম বসবে তোমার ইফ ক্লজের সাথে, এবং মেইন ক্লজে তোমার একটা মডাল বসবে, একটা হ্যাভ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে। তুমি যদি বইটি না লিখতে, তুমি যদি বইটি না লিখতে, অতীতের কথা বলা হচ্ছে, তবে সে বইটি প্রকাশ করতে পারতো না। এবারও দেখো ডবল নেগেটিভ। ইফ ইউ হ্যাড নট রিটেন দ্য বুক, হ্যাড বসছে, ভার্বের থার্ড ফর্ম বসছে। ইফ ইউ হ্যাড নট রিটেন দ্য বুক, যদি তুমি বইটি না লিখতে, তবে মানে কমা, হি কুড নট হ্যাভ পাবলিশ দ্য বুক, সে বইটি প্রকাশিত করতে পারতো না বা প্রকাশ করতে পারতো না। এখানে পারা বোঝাচ্ছে, তাই কুডের ব্যবহার হলো। হি কুড নট হ্যাভ, মডাল এবং হ্যাভের ব্যবহার হলো এবং ভার্বের থার্ড ফর্ম। সমস্ত জায়গায় দেখো এই যে উড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। এর আগেও দেখেছো উড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, এবং প্রথম পার্টে ইফ ক্লজের সাথে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে তোমার ইফ ক্লজের সাথে, এবং প্রিন্সিপাল ক্লজের সাথে একটা মডাল, একটা হ্যাভ, একটা ভার্বের থার্ড ফর্ম। এবং নট বসালে কিভাবে বসাবে, দেখো এখানে মডালের সাথেই বসলো আর এখানে হ্যাডের সাথে নটটা বসলো। পরবর্তী পার্টে আসছি 5 নম্বর এক্সাম্পল। এটা আরেকবার বলে দিই। তুমি যদি বইটি না লিখতে তবে সে বইটি প্রকাশ করতে পারতো না। তার মানে তুমি বইটি লিখেছিলে এবং সে প্রকাশ করতে পেরেছিল। তো ইফ ইউ হ্যাড নট রিটেন দ্য বুক, যদি তুমি বইটি না লিখতে, হি কুড নট হ্যাভ পাবলিশড দ্য বুক। নেক্সট 5 নম্বর এক্সাম্পল। গতকাল যদি বৃষ্টি হতো তবে তুমি কি আসতে, এই পার্টটা দেখো, প্রিন্সিপাল ক্লজটা দেখো, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে এবং এটা কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেন। গতকাল যদি বৃষ্টি হতো তবে তুমি কি আসতে, এই জায়গাটা কি করবে, তোমরা মডালটাকে সাবজেক্টের পূর্বে বসিয়ে দেবে। ইফ ইট হ্যাড রেইনড ইয়েস্টারডে, দেখো এখানে হ্যাডের ব্যবহার হলো এবং রেইনের থার্ড ফর্ম ব্যবহার হলো। ইফ ইট হ্যাড রেইনড ইয়েস্টারডে উড ইউ হ্যাভ কাম, তুমি কি আসতে, এখানে দেখো মডাল বসলো, হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, কামের থার্ড ফর্ম কামই হয়। তো উডটা তুমি সাবজেক্টের পূর্বে বসিয়ে দিলে। চলো পরবর্তী পার্টে আসি। 6 নম্বর এক্সাম্পলটা দেখো। তোমার যদি গাড়ি না থাকতো তবে তুমি কিভাবে যেতে, তোমার যদি গাড়ি না থাকতো তবে তুমি কিভাবে যেত। প্রথম পার্টটা কিন্তু স্টেট অফ পজিশনে, আমরা যে এক্সাম্পলগুলো পেয়েছিলাম এটা কিন্তু স্টেট অফ পজিশনের ব্যবহার হলো। তোমার যদি গাড়ি না থাকতো, অর্থাৎ তোমার অধিকারে যদি কোনো গাড়ি না থাকতো, তোমার মালিকানাধীনে যদি কোনো গাড়ি না থাকতো, বা তোমার কাছে যদি কোনো গাড়ি না থাকতো। ইফ ইউ ডিড নট হ্যাভ, সেজন্য এখানে কিন্তু নিয়মটা একটু ব্রেক হলো। তোমরা অ্যাকশন ভার্বের যে নিয়মগুলো দেখছিলে, যে হ্যাডের ব্যবহার হচ্ছিল, এখানে কিন্তু সেটা হলো না। আমি একটু বলে দিই, এখানে স্টেট অফ পজিশনের ব্যবহার হয়েছে, তো তাই এখানে ডিড নট হ্যাভের ব্যবহার হয়েছে। ইফ ইউ ডিড নট হ্যাভ
এখানে কিন্তু এইভাবেও লেখা যেত। 6 নম্বরে একটু ভুল হয়েছিল। তোমার যদি গাড়ি না থাকতো, এটা অতীতকে নির্দেশ করছে। তবে তুমি কিভাবে যেতে? ইফ ইউ হ্যাড নট হ্যাড কার, ইফ ইউ হ্যাড নট হ্যাড এ কার, হাউ উড ইউ হ্যাভ গন? তবে তুমি যেতে কিভাবে? আমি এটাকে আরেকবার বুঝিয়ে দিই। এখানে কিন্তু তোমাকে থার্ড কন্ডিশনালে হ্যাডের ব্যবহার করতেই হবে এবং থাকা অর্থে আরেকটা হ্যাডের ব্যবহার করতে হলো। তো এখানে একটা হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম হিসাবে হ্যাড। অর্থাৎ থার্ড কন্ডিশনালে আমাদের ইফ ক্লজের সাথে একটা হ্যাড অক্সিলারি হিসাবে সবসময় বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে। থাকা অর্থে আমাদের হ্যাভ এবং তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তোমার যদি গাড়ি না থাকতো, অর্থাৎ একটি গাড়ি না থাকতো, ইফ ইউ হ্যাড নট হ্যাড এ কার, আমি রিপিট করে বলছি, ইফ ইউ হ্যাড নট হ্যাড এ কার, যদি তোমার গাড়ি না থাকতো তবে তুমি কিভাবে যেতে? কমা মানে তবে হাউ উড ইউ হ্যাভ গান। তো এখানে উডের ব্যবহার হলো এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হলো এবং হ্যাভও রইল, অর্থাৎ উড মডাল হ্যাভ গান। ইফ ইউ হ্যাড নট হ্যাড এ কার, যদি তোমার গাড়ি না থাকতো, পাস্টে কাল্পনিক, হাউ উড ইউ হ্যাভ গান। এবার আমরা পরবর্তী পার্টে আসছি, থার্ড কন্ডিশনাল কন্টিনিউয়াস। থার্ড কন্ডিশনালে আমরা কিন্তু কন্টিনিউয়াস ফর্মও ব্যবহার করতে পারি। তুমি যদি বলতে তবে আমি লিখতে থাকতাম, তুমি যদি বলতে তবে আমি লিখতাম, এটা একটা ফর্ম। আরেকটা হচ্ছে তুমি যদি বলতে তবে আমি লিখতে থাকতাম, তুমি যদি আসতে আমি টিভি দেখতে থাকতাম। অর্থাৎ কোনো কাজ চলতে থাকতো, অতীত কল্পনায় একটা অনুশোচনা প্রকাশ। অর্থাৎ আমি যদি পড়তাম তবে এখন আমি খেলতে থাকতাম, আমি পড়িনি তাই এখন খেলছি না। তো এই যে কনস্ট্রাকশন, এটা ইফ ক্লজের সাথে যে পার্টটা থাকবে সেটা আগের মতন একই থাকবে। প্রথমে ইফ, তারপর সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম। সমস্ত জায়গাতেই এই জিনিসটা দেখেছি। তারপর যদি অন্যান্য অংশ থাকে সেটা বসবে, তারপর কমা। এই দ্বিতীয় যে পার্ট, যে প্রিন্সিপাল পার্ট, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সাবজেক্ট অর্থ অনুসারে উড, কুড, মাইট। করতাম, করতে পারতাম, হয়তো করতাম, এমন অর্থে উড, কুড, মাইটের ব্যবহার হবে। তারপর হ্যাভ, এবার কিন্তু একটা বিনের ব্যবহার হবে। হ্যাভের সাথে বিন এবং ভার্বের সাথে আইএনজি। আরেকবার বলে দিচ্ছি, প্রিন্সিপাল পার্টটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে, ইফ ক্লজটা কিন্তু একই থাকবে। ইফ, সাবজেক্ট, হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, কমা, সাবজেক্ট একটা মডাল, তারপর হ্যাভ, তারপর বিন এবং ভার্বের শেষে আইএনজি। যেমন ধরো এখানে ডট ডট দিয়ে দিয়েছি, আমি প্রিন্সিপাল পার্টটাকেই লিখে দিয়েছি, আই মাইট হ্যাভ বিন প্লেয়িং, আমি হয়তো খেলতে থাকতাম। ধরো ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে আমি হয়তো খেলতে থাকতাম। ইফ ইউ হ্যাড কাম আই মাইট হ্যাভ বিন প্লেয়িং। এখানে দেখো দ্বিতীয় পার্টটা দিয়েছি, মাইট, হ্যাভ, বিন, আইএনজি। এখানে দেখো মাইট রয়েছে, হ্যাভ রয়েছে, বিন রয়েছে এবং ভার্বের শেষে আইএনজি রয়েছে। এবার এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। তুমি যদি আমাকে দলে নিতে, মানে দলে আমাকে ঢুকিয়ে দিতে, তুমি যদি আমাকে দলে নিতে আমি খেলতে থাকতাম। ইফ ইউ হ্যাড টেকেন মি ইন দ্য টিম, তুমি যদি আমাকে দলে নিতে, অর্থাৎ বাস্তবে তুমি নেওনি। তো এখানে দেখো ইফ ইউ হ্যাডের ব্যবহার হলো, ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হলো। তুমি যদি আমাকে দলে নিতে, ইফ ইউ হ্যাড টেকেন মি ইন দ্য টিম, আই আই উড হ্যাভ বিন প্লেয়িং, আমি হয়তো, সরি আমি হয়তো না, আমি খেলতে থাকতাম, আমি খেলতে থাকতাম মানে আমার খেলা চলতে থাকতো। আই উড হ্যাভ বিন প্লেয়িং। নেক্সট এক্সাম্পলটা দেখো, তারা যদি ম্যাচটি দেখতো তবে তারাও ম্যাচটি উপভোগ করতে থাকতো। অর্থাৎ তারা ম্যাচটি দেখেনি, তারা উপভোগও করতে থাকেনি, উপভোগ করতে থাকতো। অর্থাৎ অতীতে একটা কাজ কল্পনায় চলতে থাকতো। ইফ দে হ্যাড ওয়াচড দ্য গেম, যদি তারা খেলাটি দেখতো, হ্যাডের ব্যবহার রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তো একই থার্ড কন্ডিশন হলে তোমরা ইফ ক্লজের সাথে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবে। ইফ দে হ্যাড ওয়াচড দ্য গেম, তারা যদি খেলাটি দেখতো, কমা মানে তবে। এই পার্টটা এবার কন্টিনিউয়াস। দে টু, এখানে দেখো তারাও দিয়েছি ও, দে অলসো ব্যবহার করতে পারতে। দে টু উড হ্যাভ বিন এনজয়িং দ্য ম্যাচ, দে টু উড হ্যাভ বিন, মডেলের ব্যবহার হলো, হ্যাভের ব্যবহার হলো, বিনের ব্যবহার হলো, ভার্বের শেষে আইএনজি। দে টু উড হ্যাভ বিন এনজয়িং দ্য ম্যাচ। বুঝতে পারলে? এবার আমরা প্যাসিভ পার্টে আসছি। থার্ড কন্ডিশনালকে যখন আমরা প্যাসিভ করব তখন প্রথমে ইফ, কনস্ট্রাকশনটা দেখো, প্রথমে ইফ, তারপর সাবজেক্ট, তারপর হ্যাড বিন। এই হ্যাডের সাথে কিন্তু তোমাকে বিনটা দিতেই হবে এবং ভার্বের থার্ড ফর্ম। আর প্যাসিভ তুমি বুঝবে কি করে? যখন দেখবে যে বাক্যের সাবজেক্ট
সে ক্রিয়াতে অংশগ্রহণ করছে না, অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট এবং বাক্যে যে কাজ করা বোঝাচ্ছে এই কাজ করাটা এই সাবজেক্ট করছে না, অন্য কেউ করছে এবং তার উল্লেখ নেই। যদি সাবজেক্ট কাজ না করে তবে বুঝতে পারবে সেটা প্যাসিভ। ইফ সাবজেক্ট হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম এবং অন্যান্য অংশ থাকলে সেটা বসাবে, এবং কমা মানে তবে, আবার একটা সাবজেক্ট, এই সাবজেক্ট কিন্তু কাজ করবে না কারণ এটা প্যাসিভ। তারপর মডাল, মডাল কথার অর্থ হচ্ছে তোমার উড, কুড, মাইট ইত্যাদি। তারপর আবার হ্যাভ বিন, এখানেও হ্যাভ বিন বসলো ভার্বের থার্ড ফর্ম, এখানেও মডালের সাথে উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন কিছু একটা বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম ও অন্যান্য অংশ। খাবারটি যদি কেনা হতো, দেখো খাবারটি কে কিনবে সেটা বলে দেওয়া নেই। খাবারটি যদি কেনা হতো কল্পনায় বলা হচ্ছে, তবে সবাইকে খাওয়ানো যেত, কে খাওয়াতো সেটাও বলা নেই। খাবারটি যদি কেনা হতো তবে সবাইকে খাওয়ানো যেত। ইফ দ্য ফুড হ্যাড বিন বট, খেয়াল করে দেখো এখানে হ্যাড আছে, বিন আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, হ্যাড আছে, বিন আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। ইফ দ্য ফুড হ্যাড বিন বট, এটা হচ্ছে তোমাদের থার্ড কন্ডিশনালের প্যাসিভ। ইফ দ্য ফুড হ্যাড বিন বট, যদি খাবারটি কেনা হতো, প্রত্যেককে খাওয়ানো যেত, সবাইকে খাওয়ানো যেত, এভরিবডি উড হ্যাভ বিন ফেড। ফিড মানে খাওয়ানো, ফিডের থার্ড ফর্ম হচ্ছে ফেড, এভরিবডি উড হ্যাভ বিন ফেড। প্যাসিভের এক্সাম্পল খুব একটা বেশি দেওয়া নেই, কোনো এক্সাম্পলই খুব বেশি দেওয়া নেই, যা দেওয়া রয়েছে এর উপরে বেস করে তোমরা নতুন সেন্টেন্স কনস্ট্রাকশন তৈরি করে তার উপর প্র্যাকটিস করবে। 10 নম্বর এক্সাম্পলটা দেখো, যদি টাকা খরচ করা যেত, অর্থাৎ কে খরচ করবে সেটা বলা নেই, যদি টাকা খরচ করা যেত তবে খুশি কেনা যেত, অর্থাৎ টাকা খরচও করা যায়নি, খুশি কেনাও যায়নি। একটা কল্পনা, একটা কাল্পনিক বক্তব্য, কাল্পনিক অনুশোচনা অতীত সম্পর্কে। ইফ মানি হ্যাড বিন স্পেন্ট, খেয়াল করে দেখো একটা হ্যাড, একটা বিন এবং ভার্বের থার্ড ফর্ম, যেটা নিয়মে বলেছিলাম দেখো হ্যাড, বিন এবং থার্ড ফর্ম, ইফ রয়েছে সাবজেক্ট রয়েছে, ইফ রয়েছে সাবজেক্ট রয়েছে। ইফ মানি হ্যাড বিন স্পেন্ট, যদি টাকা খরচ করা যেত, তবে, তবে ইংরেজি হচ্ছে কিছুই নেই এখানে কমা, তবে মানে কমা, খুশি কেনা যেত, হ্যাপিনেস উড হ্যাভ বিন বট, উড হ্যাভ বিন দু জায়গায়, এখানে হ্যাড বিন আর এখানে মডেলের সাথে হ্যাভ বিন বসবে এবং কেনা যেত বট। ইফ মানি হ্যাড বিন স্পেন্ট, যদি টাকা খরচ করা যেত তবে খুশি কেনা যেত। তো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে অ্যাকশন ভার্ব কিছু করা বোঝাবে যখন, তখন আমরা কিভাবে এই শর্তগুলোকে, এই কাল্পনিক অতীত কাল্পনিক শর্তগুলোকে আমরা তৈরি করব। যদি তুমি আসতে তবে আমি তোমাকে সাহায্য করতাম, যদি তুমি আসতে তবে আমি কি করতাম, এই ধরনের যে বাক্যগুলো, তার মধ্যে আমরা একটা কন্টিনিউয়াস ফর্ম দেখলাম, তুমি যদি আসতে তবে আমি খেলতে থাকতাম, আর তোমাকে যদি বলা হতো তবে বইটি কেনা হতো। তো এই ধরনের প্যাসিভ ফর্মও আমরা দেখলাম। তো বিভিন্ন কনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, তোমরা বারবার না দেখলে এটা বুঝতে পারবে না, ভালো করে দেখবে এবং এরকম আরও অনেক বাক্য গঠন করে তোমরা এই প্র্যাকটিসগুলোকে সম্পূর্ণ করবে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে স্ক্রল করে দেখে নেবে, লেটেস্ট ভিডিওর লিঙ্কগুলো একদম নিচের দিকে রয়েছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিও। সকলে ভালো থেকো, পরবর্তী আলোচনায় আবার যোগ দেব, বাই।